অর্থ পাচারের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এ.এম. মাসুম। জনাব মাসুম, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগতম। প্রতিবেদনটি যেমনটি দেখছিলাম আমরা, দর্শক দেখছিলেন, অর্থ পাচার হওয়ার বিষয়ে এই যে চোখের সামনে দিয়ে ব্যাংক খাত চ্যানেলের মধ্য দিয়েই আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং এর মাধ্যমে যে এই যে অর্থ পাচার হওয়া, তো এই বিষয়টি কিন্তু আসলে ডকুমেন্টেড, অর্থাৎ নথিপত্রের সব হিসাব নিকাশ থেকে যাচ্ছে। তারপরেও এই যে অর্থ পাচার হওয়ার সুযোগটি থেকে যাচ্ছে বা অর্থ পাচার বিষয়ে অভিযোগ আসছে, এই বিষয়টি যদি দর্শকদের সামনে আপনি পরিষ্কার করে তুলে ধরতেন। ধন্যবাদ আপনাকে। আমরা জেনারেলি যে আমাদের সামনে যে ডাটা আছে সেটা যদি দেখি গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি থেকে, আমরা দেখছি যে তাদের ডাটা বলছে যে প্রতি বছর 8.27 বিলিয়ন ডলার আমাদের এই ট্রেড বেস দ্বারা আইদার ওভার আন্ডার ইনভয়েসের মাধ্যমে এটা পাচার করে। এবং যদি হোয়াইট পেপারের ডাটা দিয়ে দেখি তাহলে ওভারঅল আমাদের যে পাচারটা হয় সেটা প্রায় 16 বিলিয়ন ডলার এভরি ইয়ার। এবং তাদের আরেকটা ডাটা যেটা বলছে যে টোটাল আমাদের যদি 15 ইয়ার্স এর পাচার দেখি তাহলে 234 বিলিয়ন ডলার অ্যারাউন্ড পাচার হয়েছে। এখন এই পাচারটা আমরা যদি নর্মাল ডাটা দেখি, ধরেন এক বছর আগে আপনি দেখেছেন সবসময় আমাদের ইম্পোর্ট প্রায় 8 বিলিয়ন অথবা 9 বিলিয়ন বা 10 বিলিয়ন পর্যন্ত চলে গিয়েছিল। তাহলে যে এই 10 বিলিয়ন ডলার যেত আমাদের ইম্পোর্ট, এখন যদি আপনি দেখেন ইম্পোর্ট অ্যারাউন্ড 5 বিলিয়ন ডলার, তাহলে এই যে 4-5 বিলিয়ন ডলার যে এডিশনাল, সেই 4-5 বিলিয়ন ডলার এডিশনাল এটা হয়তো বা কিছুটা আছে 1 বিলিয়ন বা 1.5 বিলিয়ন যেটা ধরেন র মেটেরিয়ালস, বাট রেস্ট অফ দি অ্যামাউন্ট কিন্তু যেটা এক্সেসিভ, যেটা পাচার হতো, যেটা লন্ডার্ড হতো, এবং সেই অ্যামাউন্টটাই এখন আমরা যদি রেমিটেন্সের দিকে যদি তাকাই, দেখেন আমাদের ইয়ারলি রেমিটেন্স প্রায় আপনার 30 বিলিয়ন ডলার ক্রস করছে। যদিও আগে আমরা দেখেছি 23 বিলিয়ন ডলার ইয়ারলি বা 24 বিলিয়ন ডলার আসতো, বাট এটা কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে প্রায় 45 বিলিয়ন ডলার পর্যন্ত যেতে পারে। বিকজ আমাদের আপনি দেখবেন যে 12 মিলিয়ন ওয়ার্কার্স এখানে, মানে 1,20,00,000 বা 30 লাখ লোক আমাদের কিন্তু বাহিরে থাকে। তাহলে এটা কিন্তু আরো অনেক বেশি রেমিটেন্স আসার কথা। বাট ওভারঅল আমাদের যে ব্যাংকিং চ্যানেলের যেই তদারকিটা করার কথা, যেমন আমাদের যদি দেখেন মানি লন্ডারিং অ্যাক্ট 2012 এর, যেখানে সেকশন 23 এবং 24 স্পেসিফিকলি বলে দিয়েছে যে যদি কোনো ট্রানজাকশন যদি ডাউটফুল হয় তাহলে কিন্তু সেটা বাংলাদেশ ব্যাংক ইমিডিয়েটলি স্ট্রেট ওয়ে সেটাকে কিন্তু দেখুন, আপনি তদারকির বিষয়টি যেরকম তুলে ধরলেন যে তদারকির অভাব বা সবকিছু মিলিয়ে এই যে ব্যাংক খাতের মাধ্যমেই মানি লন্ডারিং হওয়া, এর পেছনে দায়টা আসলে কার উপর বেশি বর্তায়? বাংলাদেশ ব্যাংক কিংবা কাস্টমস, কোন খাতের উপর দায়টা আসলে বেশি বর্তায়? এইটা যেটা আপনার ব্যাংকিং চ্যানেলে, সেটা রেগুলেটরি বডি যদি দেখেন, সেটা রেগুলেটরি বডি হলো বাংলাদেশ ব্যাংক, যেটা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দ্বারা হয়। কিন্তু এখানে স্পেসিফিকলি বাংলাদেশ ব্যাংকের যে কিভাবে এই ট্রানজাকশনগুলি হবে, সেখানে কিন্তু একটা গাইডলাইন আছে স্পেসিফিকলি, যেমন গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন 2018, এবং সেখানে কিন্তু স্পেসিফিকলি বলা আছে। এবং মাঝে কিন্তু আমরা দেখেছিলাম বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটা ব্যাংকে একটা করে কিন্তু কমিটি করে দিয়েছিল যে প্রত্যেকটা ট্রানজাকশন কিভাবে তদারকি করা। এখন এটা সবচেয়ে ভালো যেটা করা যেতে পারে, আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি ডিজিটালাইজ যত তাড়াতাড়ি আমরা করে ফেলতে পারবো, তত এই ধরনের ট্রানজাকশন বা সাসপিশিয়াস ট্রানজাকশনগুলি কিন্তু আমরা স্টপ করতে পারবো। আর অবশ্যই এটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের দায়িত্ব, কারণ তাকে আইনেই কিন্তু সেকশন 23 এবং 24-এ সেই পাওয়ারটা দেওয়া আছে। এবং এইটা যখন আপনার পাচার একবার হয়ে যায়, কিন্তু এই পাচার হওয়ার পরে কিন্তু সেটাও কিন্তু আবার খুব ডিফিকাল্ট কিন্তু সেই টাকাটা আপনার রিটার্ন আনা। এই জায়গায় আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। এই যে আপনি যেমনটি বললেন ডিজিটালাইজ করার মাধ্যমে হয়তো এটিকে ঠেকানো সম্ভব, কিন্তু এই জায়গায় খুব গার্মেন্টস খাত নিয়ে যদি বলি বা যে সমস্ত জায়গাগুলোতে আমরা নতুন পণ্য নিয়ে আসছি, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং এর সুযোগটা কিন্তু খুব থেকেই যাচ্ছে। ডিজিটালাইজ হওয়ার পরেও সেটার সংখ্যা কি পুরোপুরি কাটছে কিনা, অথবা এই জায়গায় ডিজিটালাইজ হওয়ার পরেও সেই সংখ্যা দূর করার জন্য পদক্ষেপ কি হতে পারে? এইটা ধরেন সবাই কিন্তু এখন ডিজিটালাইজ হওয়ার কারণে আপনি যে কোনো গুডস বা যে কোনো র মেটেরিয়াল বা যে কোনো মেশিনেই যদি আনেন, আপনি সেটা 1 সেকেন্ড লাগে আপনাকে অনলাইনে দেখার, যেটা ওয়ার্ল্ড ট্রেড বা ওয়ার্ল্ড
দের এইটা কি ধরনের রেট আছে সেটা হয়তো বা 2 সেন্ট বা 5 সেন্ট হয়তো বা ভেরি করতে পারে। তাহলে এইটা এখন আর এক্সকিউজ নাই যে ডিফারেন্ট টাইপের গুডস আমি আনছি সেটা হয়তো ডিফারেন্ট রেট এটা জানে না। এটা এই ধরনের কোনো এক্সকিউজ এখন হতে পারে না। এটা অনলি চেক করলে এটার সাথে সাথে জানা যেতে পারে। বাট এখন যেটা হলো যে আমাদের যেই যেহেতু এটা অলরেডি হয়েছে এবং সেটা যেটা হয়েছে সেটাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে, এবং সেটা যদি অ্যাকাউন্টেবিলিটির মধ্যে এনে যদি আপনি এক্সাম্পলারি কিছু উদাহরণ ক্রিয়েট করেন তাহলে কিন্তু এটা বন্ধ হতে পারে। এবং সেই জন্য আমাদের যে মানি লন্ডারিং অ্যাক্ট 2012 এর সেকশন 4 এ আপনার যেমন একেবারে ইমপ্রিজনমেন্ট প্রায় 12 ইয়ার্স পর্যন্ত দিয়ে দিয়েছে। তাহলে এইটা কনভিকশন করাতে হবে। আর তাহলে কনভিকশন করাতে হলে কাকে কাকে কাজ করতে হবে, যেমন বিএফআইও আমাদের এখানে ফার্স্টলি যে তাদেরকে এই ট্রানজাকশনগুলি প্লাস সিআইডি প্লাস দুদক হতে পারে এবং এনবিআর, এবং এই যে রেগুলেটরি বডি তাদের একটা কম্বিনেশন বা তাদের একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে, যে ইকোসিস্টেমের মাধ্যমে যে প্রপারলি ইনভেস্টিগেশন এবং প্রপারলি ডকুমেন্টেড যদি হয় অনলি তখনই যদি আপনি কোর্টে মামলা করেন। এবং মামলা করে যেটা আমরা দেখেছি অলরেডি 3টা কেসে কিন্তু আমরা দেখেছি ইউকের মতো জায়গায় সেখানে কিন্তু অলরেডি ফ্রিজ করেছে। বাট আবার এটাও দেখেছি যে টোটাল আপনার 22 কান্ট্রিজে মোটামুটি আইডেন্টিফাই করা হয়েছে যে এখানে আমাদের প্রপার্টিগুলি আছে। অ্যাকাউন্টেবিলিটির কথা যেহেতু বললেন, ইতোমধ্যে যে ধরনের মানি লন্ডারিং গুলো হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমরা দেখেছি অর্থ ফিরিয়ে আনা নিয়ে নানা জটিলতা এবং সবকিছু মিলে এই যে পুরো ব্যবস্থাটি ঢেলে সাজানোর ব্যাপারে এখন পর্যন্ত কেমন পদক্ষেপ আপনি দেখছেন? ঢেলে সাজানোর ব্যাপারে অবশ্যই যেটা হলো যে আমরা এই জায়গাটায় অনেক সময় দেখেছি যে ল্যাক, সেটা প্রথমত যেই ইফিসিয়েন্সি বা যেই কম্পিটেন্সি এই ম্যান পাওয়ার যারা এখানে কাজ করছে যেটা লাগবে সেটা কিন্তু অনেকাংশেই নেই। এবং এখানে আপনার ইন্টারন্যাশনাল ল ফার্মগুলিকে এনগেজ করতে হবে, স্পেশালি যারা এই ধরনের কাজ আগে করেছে তাদেরকে ইনভলভ করতে হবে। যেমন আমরা রিসেন্টলি দেখেছি আপনার ওই যে আমাদের মিউচুয়াল লিগেল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স আপনাদের 2012 এর যে আইন, সেখানে আপনাকে মিউচুয়াল লিগেল অ্যাসিস্ট্যান্সের একটা রিকোয়েস্ট পাঠাতে হয়। এই 22 কান্ট্রিজে আমাদের যে রিকোয়েস্ট পাঠাতে হয় সেটা যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে পাঠাতে হবে সেই ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজই তারা পাঠাতে পারে না, কারণ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ জানা নেই। আমরা দেখেছি অলরেডি 9টা দেশে আমরা পাঠিয়েছি, বাট সেইভাবে যে ফলো আপ করা, ইভেন আপনি যদি দেখেন যে ইউএসএ তারা চেয়েছিল যে আমাদের এই মানি লন্ডারিং এর আইনটা, যেটা একটা আইন চেয়েছিল যে ইংলিশ ভার্সনে, সেটা তারা এতটাই নেগলিজেন্ট যে বাংলা ভার্সনে পাঠিয়ে দিয়েছে, যেটা আমরা নিউজ পেপারের মাধ্যমে দেখেছি। তাহলে আমাদেরকে যেটা দেখতে হবে যে এই সেক্টরে যারা কাজ করছে সেটা একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে এবং অল রেগুলেটর একসাথে কাজ করতে হবে, যে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ, সিআইডি, দুদক এবং এনবিআর এবং আদার যে অর্গানাইজেশনগুলি আছে সাথে তাদেরকে একসাথে কাজ করতে হবে। সাথে সাথে আমাদের যে কোর্ট সিস্টেম সেখানেও কিন্তু এটাকে অনেক স্পিডি করতে হবে। কারণ ধন্যবাদ জনাব মাসুম, আপনাকে আপনার মূল্যবান মতামত এবং সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং অর্থনীতি বিষয়ক বিশেষজ্ঞ জনাব এ এম এম মাসুদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।